দেখুন, তৃণমূল কংগ্রেস মাসের পর মাস ধরে বলে এসেছে যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। আপনারা যদি দেখেন, এই 2026-এর নির্বাচনে এ রাজ্যের শাসক দলের যাবতীয় প্রচারের মূল অভিমুখ ছিল এসআইআর, নির্বাচন কমিশনের ভূমিকা এবং জ্ঞানেশ কুমারের রাজনৈতিক পক্ষপাত নিয়ে। অথচ আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ একেবারে স্পষ্ট ভাষায় বলল, এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ আদালতের সামনে মামলাকারীরা পেশ করতে পারেনি। কোর্ট বলল, কেবল কিছু মৌখিক দাবি করা হয়েছে এবং সেই দাবিগুলো ভিত্তিহীন, তার কারণ তার সপক্ষে কোনো প্রমাণ পেশ করা হয়নি। কলকাতা হাইকোর্টে স্বয়ং প্রধান বিচারপতি বললেন, এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণের কোনো অভিযোগই গ্রহণযোগ্য হতে পারে না। এই জোড়া মামলা খারিজ হয়ে যাওয়াটা ভোটের আগে একটা বড় ধাক্কা। আমার পরবর্তী বক্তা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি এটা মানবে? সুমন, আমাদের এইটায় ঢোকার আগে আমাদের মাথায় রাখতে হবে, আজ থেকে 2.5-3 বছর আগে লোকসভায় পাশ হয়ে যাওয়া একটি আইন, যেখানে পরিষ্কারভাবে নজিরবিহীনভাবে কার্যত নির্বাচন কমিশনারকে বা সেই সমতুল্য পদকে আলাদা করে রক্ষা কবচ দেওয়া হয়েছে, যে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না কর্মরত অবস্থায় বা অবসর গ্রহণের পরে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন নির্বাচন কমিশনারের মতো পদ, এবং যেই পদটাকে সরাসরি পলিটিসাইজ করা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচন কমিশন নিযুক্ত হতেন দেশের প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মিলে, একটা নিরপেক্ষতা ছিল। সেই আইনটাকে বদল করে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের একজন এবং লিডার অফ অপোজিশন, অর্থাৎ প্রথমেই ব্যালেন্সটাকে নষ্ট করে দেওয়া, 2:1 অনুপাতে বিজেপি যাকে চাইবে সেই নির্বাচন কমিশনার হবে। সেই দিনই গণতন্ত্রের গোড়ায় কুঠারাঘাত হয়েছিল। আজকে আপনি যেটা বলছেন ঠিক, কিন্তু এই আপত্তিকর বদলটা তুমিও জানো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আপত্তিকর। তাহলে মামলাটা এইটা নিয়ে করা উচিত। আমি বলছি, আমি আসছি তোমার প্রসঙ্গে ঢুকছি। যেহেতু তুমি মাঝখানে ইন্টারাপ্ট করলে, আশা করবো একটু এক্সট্রা টাইম দেবে। হ্যাঁ, আবার ইন্টারাপ্ট করবো, আবার এক্সট্রা টাইমও দেবো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলা হচ্ছে যে ধরে নিতেই হবে যে সুষ্ঠু ভোটের জন্য বদলি, ব্যাখ্যা দিতে বাধ্য নয় কমিশন, কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। কিন্তু ওই অশ্বত্থামাহত ইতিগজের মতো এটা জনস্বার্থ মামলা হতে পারে না, কিন্তু যদি কোনো আধিকারিক মনে করেন তাহলে তিনি মামলা করতে পারবেন। হ্যাঁ, ওই অশ্বত্থামাহত ইতিগজটা। এবার কোন আধিকারিক যিনি কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করেন, তাহলে কোন আধিকারিক গিয়ে শতপ্রণোদিত হয়ে তার সাহস নিয়ে মামলা করতে পারবেন আমি জানি না, নিশ্চয়ই ব্যাখ্যা আসবে। কিন্তু প্রচুর আধিকারিক এরকম আছেন। নজরুল ইসলাম, প্রতিদিন তুমি যাকে আক্রমণ করো, তিনি গোটা কেরিয়ারে যখন বামফ্রন্ট আমল ছিল, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একাধিক মামলা করেছিলেন নিজের পোস্টিং নিয়ে। তো নিয়মকেই প্রমাণ করে, নিয়মটা তার জন্য বদলালো না। দ্বিতীয়ত, আজকে বলা হচ্ছে যে কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। ঠিকই তো, এই ধরুন এই যে আন্ডার অ্যাডজুডিকেশন করে 16 লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেল, সত্যি তো কমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। এই 16 লাখই রোহিঙ্গা, 16 লাখ রোহিঙ্গা সার্টিফাইড, এখনো পর্যন্ত একজনও রোহিঙ্গা আমরা দেখতে পেলাম না। এমনকি যে বিচারপতিদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট পর্যন্ত মনে করলো ইলেকশন কমিশন চোর, তাই ইলেকশন কমিশনকে দিয়ে ভেরিফাই না করিয়ে বিচারপতিদের হাতে অ্যাপিলেন্ট ট্রাইব্যুনাল থেকে শুরু করে সমস্ত কিছু গঠন করে দেওয়া হলো, যাতে বিচারপতিরা বিচার করবেন, এবং সেই বিচারপতির পরিবারও বাদ, ডিলিটেড। আজকে সত্যিই তো কোনো অসৎ উদ্দেশ্য নেই। আজকে ধরুন ফর্ম 7 এর নিয়ম কি ছিল? একজন বিএলএ 2 সে সর্বাধিক 10টা ফর্ম 7 জমা করতে পারবে। ফর্ম 7টা একটু সরিয়ে রাখি, আলোচনা পরবর্তী এই অনুষ্ঠানে আলোচনা হবে। তোমার আলোচনায় ফর্ম 6 আছে, ফর্ম 7 নেই। তোমার আলোচনা পর্বে আমি দেখলাম ফর্ম 7 এর নিয়মটা সরিয়ে দেওয়া হলো, ফর্ম 7 এর নিয়মটা সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে একজন এবং বিজেপি পার্টি অফিস থেকে প্রিন্টেড ফর্ম 7 আমরা তো দেখেছি সুমন। এই যে প্রতিটা নিয়মের তো কোনোটাই অসৎ উদ্দেশ্য নেই। আমার কাছে এই মুহূর্তে একটি চিঠি রয়েছে সুমন, এই চিঠিটা লিখেছে 107 নোয়াপাড়া বিধানসভার বিএলএ 1 বিজেপি ভারতীয় জনতা পার্টির কুন্দন সিং এর চিঠির প্রেক্ষিতে গতকালকে চিঠি, কুন্দন সিং এর চিঠির প্রেক্ষিতে শুধু নোয়াপাড়া বিধানসভায় 700 ভোটারের নাম তোলার জন্য ফর্ম 6 জমা পড়েছে, এবং সেটা নিয়ে কালকে যখন যাওয়া হয়েছিল 30,000 দিস্তা ফর্ম 6 এর বান্ডিল সেখানে পড়ে রয়েছে। সেই ভিডিও আমরা এআইটিসির পেজ থেকে পর্যন্ত পাবলিশ করেছি। আমাদের ধরে নিতেই হবে কোনো অসৎ উদ্দেশ্য নেই। সুমন, আজকে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তিনি একটা সাংবাদিক বৈঠক করেছেন সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে। সেখানে তিনি সাংবাদিক বৈঠক করে বলছেন যে
কলকাতার সিপি তিনি ঠিকমতো কাজ করছেন না, কাজ করতে পারছেন না। আমি বুঝতে পারছি না, মানে কলকাতার সিপি কিভাবে কাজ করবে সেটা বিজেপি নেতা ঠিক করে দেবে, সিপির কোনটা করা উচিত না কোনটা করা, নাকি বিজেপির বেঞ্চমার্ক তৈরি করে দেওয়া অনুযায়ী কলকাতার সিপি সেই কাজগুলো করছেন না? তাহলে কি স্কোর শিটে কলকাতার বর্তমান যিনি সিপি, যাকে সুপ্রতিম সরকারকে সরিয়ে আনা হয়েছে, তার মার্কশিটও কম পড়ছে? তার মানেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের আসল উদ্দেশ্যটা কি, কেন এই ট্রান্সফার, কেন এই বদলি, আসলে কোন রাজনৈতিক দলকে স্যাটিসফাই করার জন্য? তার মানে জ্ঞানেশ কুমার কিভাবে কাজ করবেন সেটাও তৃণমূল বা অরূপ চক্রবর্তী বলে দেবে না, এক। দুই হচ্ছে, তুমি ফর্ম 7-এর কথা চমৎকার বললে, তুমি এইটা কেন বললে না পাশাপাশি ওই মারাত্মক ছবির পাশাপাশি আরেকটা মারাত্মক ছবি ছিল, সেটা হচ্ছে দুটোই এবিপি আনন্দ দেখিয়েছিল, যে ফর্ম 7-এর ওই বান্ডিল পুড়িয়ে দেয়া হচ্ছে, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করলো এবং কার্যত আদালত ডিজিপিকে শোকজ করলো। সুমন, সেটা তো বললেন না। আমি একদম, এবার তোমাকে মাথায় রাখতে হবে ফর্ম 7টা কি, একটা মানুষের নাম ডিলিট করা। তোমরাই স্টোরি করে দেখিয়েছিল সুমন, চারু মার্কেট থানায় একজন অফিসার, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাকে বলছে মুসলমান তাই সে বাংলাদেশি। এইভাবে ফর্ম 7 করে মানুষের নাগরিক অধিকার কেড়ে নিলে মানুষ চুপ করে থাকবে সুমন? যার দেওয়ালে পিঠ থেকে গেছে, যাকে জোর করে বাংলাদেশি বলে দিচ্ছ, সেই মানুষ চুপ করে থাকবে তো? মানুষকে বোঝানো যাবে তো সুমন? আমার প্রশ্ন রইল, সেই বাংলা চালু হয়ে গেছে, আমি বলছি সেইটা বোধহয় মানুষের ওপরই আমরা ছেড়ে দিলে ভালো করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।